ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আমাদের পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পড়ছিলাম হচ্ছে পরিপাক, রাসায়নিক পরিপাক পুরোটা পড়ে ফেলছিলাম আলহামদুলিল্লাহ এক ক্লাসেই। তো তোমরাও বুঝছো, কোনো সমস্যা হয় নাই আশা করি। যদি সমস্যা হয় ভাইকে জানাবে। তাহলে আমরা একটু জাস্ট রিক্যাপ করে নিই, এরপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী পড়া শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা পরিপাক। ঠিক আছে, পরিপাকের মধ্যে দুই ধরনের পরিপাক আমরা পড়ছি, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাক। এই রাসায়নিক পরিপাকের অংশ হিসেবে আমরা একটা চার্ট রেডি করছিলাম। এই চার্টের মধ্যে আমার যে খাবার আছে তিনটা, শর্করা, আমিষ, স্নেহ, এই তিনটাকে বিভিন্ন রসের এগেনস্টে আমরা একটা যে এনজাইম আছে ওই এনজাইমগুলোর বেসিসে একটা চার্ট রেডি করছিলাম। যেমন শর্করা পরিপাক হয় লালারসে, গ্যাস্ট্রিক রসে শুধুমাত্র একটা জিনিস পরিপাক হয়, সেটা হচ্ছে কি আমার আমিষ বা হচ্ছে প্রোটিন। আর অগ্নাশয় আন্ত্রিক রসে সবকিছু পরিপাক হয়। এটা পড়তে গিয়ে শর্করার পরিপাক, ওই যে এখানে যে তিনটা রসের কথা বলছি, লালারস, অগ্নাশয় রস, আন্ত্রিক রস, এই তিনটা রসে শর্করা পরিপাককারী যে এনজাইমগুলো আছে এগুলোর জন্য আমরা একটা চার্ট পড়ছি এবং এটা সুন্দর মতো বই থেকে আমরা দেখায় দেখায় পড়ছিলাম। সেম ভাবে আমিষ পরিপাকের জন্য আমরা দেখলাম যে আমিষটা পরিপাক হওয়া শুরু করছে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক রস থেকে, অগ্নাশয় রস, আন্ত্রিক রস। এই জায়গায় গ্যাস্ট্রিক রস, অগ্নাশয় রস এবং আন্ত্রিক রসের যে হচ্ছে এনজাইমগুলো আমরা এগুলো সবগুলো এখানে ঠিকঠাক মতো পড়ছি। এরপরে আসি হচ্ছে লিপিড পরিপাক। লিপিড পরিপাক হচ্ছে আমাদের নর্মালি গ্যাস্ট্রিক রসে পরিপাক হয় না, এক্সেপশন তো থেকে যায় কোনো না কোনো কিছুতে। এটা হচ্ছে আমার এক্সেপশন, যেখানে হচ্ছে পাকস্থলীয় লাইপেজ বা গ্যাস্ট্রিক লাইপেজ বলতে একটা এনজাইম পাওয়া যায় যেটা শুধুমাত্র বাটার ফ্যাটের উপর কাজ করে। এবং অগ্নাশয় রস আর আন্ত্রিক রসে তো লিপিড পরিপাক হয়, মেনলি লিপিড পরিপাক হয় অগ্নাশয় রস এবং আন্ত্রিক রসে, গ্যাস্ট্রিক রসে হয় না। বাট এটা হচ্ছে একটা এক্সেপশন। তো এগুলো আমরা হচ্ছে বিভিন্ন নিউমোনিক দিয়ে ভালো মতো পড়ছিলাম। তো আজকে হচ্ছে আমরা ফেলে আসা কিছু পড়া ভালো মতো পড়বো। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা হচ্ছে একটু ইয়াতে নিয়ে যে অ্যারেঞ্জ করে নিই একটা সেকেন্ড। ঠিক আছে, হয়েছে, আমরা আমাদের চ্যাপ্টার পড়াটা শুরু করি। দেখেন ভালো মতো ভাইয়া, আমরা লাস্ট ক্লাসে প্রথম ক্লাসে হচ্ছে আমরা পৌষ্টিকতন্ত্র এগুলো সবগুলো পড়ছিলাম আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে এই প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমার আস্তে 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 একটু আইডিয়া নিতে হবে এবং গ্রন্থিগুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে। ঠিক আছে, এখন দেখেন এই চারটা আমি কেন কেটে দিয়েছিলাম। অ্যামাইলোলাইটিক এনজাইম, শর্করা পরিপাককারী যেসব এনজাইম থাকে এদেরকে আমরা কি বলি স্যার? অ্যামাইলোলাইটিক এনজাইম। কি বলি? অ্যামাইলোলাইটিক এনজাইম। শর্করা, এগুলোর শর্করার উপর কাজ করে, এই এনজাইমগুলো শর্করার উপর কাজ করে আমার হচ্ছে মনোস্যাকারাইড গুলো উৎপন্ন করবে। মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজ ছিল, ফ্রুক্টোজ ছিল, গ্যালাক্টোজ ছিল। বাট মেইনলি এখানে তোমাদেরকে গ্লুকোজের মধ্যে বেশি একটা ফোকাস করা হয়েছে। ঠিক আছে, বা মনোস্যাকারাইড হিসাবে গ্লুকোজকেই আমার হচ্ছে মানে কনসিডার করা হয়েছে। তো দেখা গেছে যে শর্করা থেকে আমরা কি পাচ্ছি? গ্লুকোজ পাচ্ছি। আমিষ থেকে অ্যামিনো অ্যাসিড পাইছি। আর লিপিড থেকে কি পাইছি? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাইছি। ঠিক আছে, আর যে এনজাইমটা প্রোটিনের উপর কাজ করতেছে এটাকে বলতেছে প্রোটিওলাইটিক এনজাইম, যেটা হচ্ছে লিপিডের উপর কাজ করতেছে এটাকে বলতেছে লাইপোলাইটিক এনজাইম। ঠিক আছে, আর উপাদানগুলো আমরা একটু দেখে নেব শেষ। এখন আসেন এই প্রত্যেকটা পৌষ্টিক নালীর ডিফারেন্ট ডিফারেন্ট অংশ নিয়ে একদম মুখগহ্বর থেকে শুরু করে একদম পায়ুছিদ্র পর্যন্ত সবগুলো আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করি। এখানে দেখো অনেক কিছু, অনেক পড়া আছে, এগুলো সবগুলো ভাইয়া দাগায়নি। ঠিক আছে, এগুলো তোমরা হচ্ছে যেগুলো দাগায়নি এগুলো হচ্ছে একটু রিডিং পড়বা। ঠিক আছে, এগুলো একটু রিডিং পড়বা। এগুলো তোমরা রিডিং পড়লে মোটামুটি বুঝে যাবা। পুষ্টিক নালীর যে মুখ থেকে পাই পর্যন্ত যেই পরিপাক নালীর দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 8 থেকে 10 মিটার বা 29 ফুট, এটা আমরা পড়ছিলাম। ঠিক আছে, এখানে তেমন একটা কথা নাই। আমাদের যে মুখছিদ্র, মুখছিদ্র কিছু না, এই যে যেটাতে আমরা কথা বলছি দুই ঠোঁটের মাঝখানে যে ছিদ্রটা এটাকে বলা হয় মুখছিদ্র। ঠিক আছে, এরপরে যে অংশটা আসে সেটাকে বলা হয় মুখগহ্বর। মুখগহ্বর কি? এই যে যেখানের মধ্যে জিহ্বা আছে, দাঁত আছে এবং হচ্ছে খাবারটাকে চিবাই আমরা, এটাকে বলা হয় মুখগহ্বর। এখন আসো মুখগহ্বরের দিকে যদি আমরা একটু এসে ফোকাস করি, মুখগহ্বরের দিকে দুই ধরনের অংশ, মানে এই যে মুখগহ্বর যেটা আছে এটা উপরে যে তালুটা, ঠিক আছে, নিচে তো জিহ্বা, নিচে যে জিহ্বা, জিহ্বার উপরেটা হচ্ছে তালু। তোমরা একটু যদি জিহ্বা দিয়ে একটু ঠেলা দিয়ে দেখো, দেখবা সামনের দিকটা হচ্ছে শক্ত, তালুর সামনের দিকটা একটু শক্ত। ঠিক আছে, এই যে শক্ত মনে করো এটা হচ্ছে তোমাদের এটা বোঝার সুবিধার্থে এটা মনে করো ঠোঁট ধরলাম, বা দাঁত, এখানে হচ্ছে দাঁত আছে, এটা হচ্ছে দাঁত, এটা হচ্ছে জিহ্বা, এখানে এটা এই অংশটা হচ্ছে জিহ্বা। এই যে তালু যদি দেখো, তোমরা যদি জিহ্বা দিয়ে এখানে একটু বাড়ি দিয়ে দেখো, এই অংশটাতে যদি বাড়ি দিয়ে দেখো দেখবা হচ্ছে এটা শক্ত। এটাকে বলি আমরা হচ্ছে হার্ড প্যালেট। কি বলি ভাইয়া? হার্ড প্যালেট। প্যালেট মানে হচ্ছে তালু।
আর হার্ড মানে কি শক্ত, তার মানে এটার নাম হচ্ছে শক্ত তালু। আর পিছনের দিকে যে নরম অংশটা থাকে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটাকে আমরা বলি হচ্ছে সফট প্যালেট। কি বলি? সফট প্যালেট বা হচ্ছে নরম তালু বা কোমল তালু বলি। এই কোমল তালুটা পিছনে গিয়ে দেখবে এরকম একটা জিনিস ঝুলছে, যেটা আমরা ছোটবেলায় দেখতাম যে ঝুলে আছে কিছু একটা, মানে তাকাইতাম যে পিছন থেকে কিছু একটা ঝুলে আছে। এই ঝুলানো জিনিসটা হচ্ছে আমার এইরকম একটা জিনিস ঝুলানো থাকে, এই যে তোমার কোমল তালু যেটা আছে এটা পিছনের দিকে গিয়ে একটু ঝুলে থাকে। এই যে ঝুলা অংশটা এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আলজিব্বা। আলজিব্বা বা আলাজিব্বা যেটাই বলি। আর ইংরেজিতে বলা হয় উভুলা। ইউভুলা, উভুলা যেটা হচ্ছে সেটা বলতে পারো, উভুলা বলি। এটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে মনে করো খাবারটা এখানে আছে, এখান থেকে কোথায় যাবে? পেটের দিকে যাবে। এটা যদি নাকের দিকে যাইতে চায় তখন এটা কি করবে? এই নাকের এটার উপর প্রেসার ক্রিয়েট করবে এবং এই জায়গাটাকে এরকম বন্ধ করে ফেলবে। মনে করো এটা খাবার একটা এদিকে নাকের দিকে আমার যাইতে চাচ্ছে, এদিকে তো নাক, এই যে মুখের উপরে তো নাক, এই নাকের দিকে মনে করো হচ্ছে আমার খাবারটা খাইতেছি, নাকের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, তখন এটার উপর প্রেসার প্রেসার এখন এটার উপর যদি প্রেসার দেয় তখন এটা এভাবে করে ব্লক করে দেবে, অনেকটা কপাটিকার মতোই। কোমল তাহলে অনেকটা কপাটিকার মতো কাজ করে। ঠিক আছে। এরপর দেখো দেখো যে হার্ড প্যালেট যেটা আছে সামনের দিকে শক্ত, যেহেতু শক্ত তার মানে এটা একটা অস্থি দিয়ে গঠিত। এটা একটা কি দিয়ে গঠিত? অস্থি বা হাড্ডি। যে অস্থিটা দিয়ে গঠিত এটার নাম, এটাকে বলা হচ্ছে প্যালেটাইন অস্থি। কি অস্থি? প্যালেটাইন অস্থি। এবং এই প্যালেটাইন অস্থিকে এটা দেখো ভালো মতো, এটা এটা যদি একটা রুম হয়, এই রুমের ছাদ মনে হচ্ছে না এটাকে? এই জন্য এই যে প্যালেটাইন অস্থি যেটা আছে এটাকে বলা হচ্ছে মুখগহ্বরের ছাদ। এটাকে কি বলা হয়? মুখগহ্বরের ছাদ। একটু মাথায় রাখবেন। আচ্ছা, ওকে ফাইন। এখানে অনেক কথা বলে ফেলছি, আমরা আশা করি বুঝাইতে পারছি। বলেন বুঝছেন কিনা স্যার? ওকে, ঠিক আছে, বুঝলে হয়েছে। এখন আমরা হচ্ছে বইয়ে আসি, দেখেন ভালো মতো। আমাদের এখানে কি বলছে? মুখগহ্বরের ঊর্ধ্ব প্রাচীর যে তালুর অস্থি, ঠিক আছে, এবং পেশি দিয়ে তৈরি, এবং সামনের অংশ হচ্ছে ঠোঁটের পেশি দিয়ে তৈরি, এবং হচ্ছে এটা সামনের তালুর অগ্রভাগ, মানে সামনের দিকটা হচ্ছে আমার অস্থি নির্মিত। ঠিক আছে, অস্থি নির্মিত এবং শক্ত। আর পেছনেরটা পেশি নির্মিত এবং হচ্ছে নরম। ঠিক আছে, এই যে পেছন যে ইয়াটা আছে এখান থেকে একটা জিনিস ঝুলে আছে সেটাকে বলে আলজিব্বা। এবং আলজিব্বার একটা কাজ আছে, দেখো এখানে আছে, পিছনে কোমল তালু থাকাই খাদ্য নাসা ছিদ্র পথে প্রবেশে বাধা পায়। এটা বুঝাইতে পারছি? ওই যে কোমল তালু যে হচ্ছে তোমার ইয়াটা আছে, উভুলাটা আছে, উভুলার উপর প্রেসার দিচ্ছে এবং হচ্ছে উভুলাটা এরকম করে ব্লক করে দিচ্ছে। বুঝতে পারছি? এটাকে বলতেছে আমরা কি স্যার? কোমল তালু। তার মানে নাসা ছিদ্র পথে খাবারটাকে ঢুকতে দিতেছে না, বাধা দিতেছে। গেল, আমরা পড়ে ফেললাম এটা। এবার আসেন জিব্বা। জিব্বা নিয়ে একটু যদি পড়ি, এই যে এই জিব্বার জন্য আমাদের হচ্ছে যত ঝামেলা। ঠিক আছে, এই জিব্বাতে বিভিন্ন এই টেস্ট ভাল লাগে, ওইটা ভাল লাগে না, এটা খাইতে ইচ্ছা করে, ওইটা খাইতে ইচ্ছা করে না। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি পেটে পড়লে খিদা সবই সবই খিদা মিটাই। ঠিক আছে, এই জিব্বাটার মধ্যে এটার মেইন কাজ কি? এটার মেইন কাজ হচ্ছে আমরা যে খাবারটা খাই এটাকে নাড়ানো চাড়ানো, একদিক থেকে নিয়ে ওদিকে নাও, ওদিক থেকে নিয়ে এদিকে নাও। এটার পাশাপাশি হচ্ছে এটা স্বাদ নেওয়ার কাজ করে, স্বাদ। আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে খাবারগুলো খাচ্ছি এগুলোতে যে টেস্ট গুলো নেওয়ার জন্য হচ্ছে আমার হেল্প করে কি? জিব্বা। এই জিব্বার মধ্যে অনেকগুলো টেস্ট বার থাকে বা হচ্ছে সাতকুড়ি থাকে, এগুলোকে বলা হয় সাতকুড়ি বা হচ্ছে টেস্ট বার। ঠিক আছে, এগুলোর আকৃতি হচ্ছে ফ্লাক্স আকৃতি। ঠিক আছে, একটু জেনে রাখবেন এরকম একটা আকৃতি, এটাকে বলা হচ্ছে ফ্লাক্স শেপড। ঠিক আছে, এরকম কয়টা থাকে একটু দেখে নেবেন, 2000 থেকে হচ্ছে 10,000টা থাকে। এখন দেখো ভালো মতো ভাই, এই যে মিষ্টি, ঝাল, তিতা বা হচ্ছে টক এগুলো কেন হয়? দেখো জিহ্বার সামনের দিকে যদি একটু তাকাও, জিহ্বার সামনের দিকে যদি তাকাও, এই অংশটাতে তোমার যে টেস্ট বার্ড গুলো আছে এগুলো শুধুমাত্র মিষ্টি, তোমাকে মানে মিষ্টি জাতীয় কোনো জিনিসের সেন্সেশন দেবে। ঠিক আছে, তার মানে মিষ্টি জাতীয় সেন্সেশন গুলো কোথায় পাবা? জিহ্বার সামনের দিকে। এই জিহ্বার দুই পাশে দেখো গ্রিন কালারের যে অংশটা আছে, এই অংশটা থেকে তুমি হচ্ছে পাবা হচ্ছে লবণের স্বাদ। এর পিছনে যদি দেখো হলুদ অংশ, এই হলুদ অংশ থেকে তুমি পাবা হচ্ছে টক, টক জাতীয় জিনিসপাতি করে ওঠে না এরকম খাইলে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অম্ল বা হচ্ছে টকের যে টেস্ট বার্ড গুলো এগুলো এই জায়গায় আছে। এবং সবার পিছনে যেটা আছে সেটা হচ্ছে তিতা। এখন দেখো এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ফলো করি বা হচ্ছে একটা নিয়মনিক ফলো করি, সেটা হচ্ছে মিল অতি। কি? মিল অতি। সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে। সামনের দিকে জিবার সামনের দিকে সবার সামনে কি আছে? মি বা মিষ্টি। এরপরে কি? দুই পাশে লবণ। এর নিচে পিছনের দিকে দুই পাশে কি আছে? অম্ল। একদম সবার লাস্টে গিয়ে তিতা। ঠিক আছে, এভাবে মনে রাখি আমরা, মিল অতি। শেষ। এলো পড়ে ফেসে। তাইলে ভাই আপনি সব বললেন, ঝালের কথা কি? ঝাল কিভাবে হচ্ছে আমরা ফিল করি? আসলে ঝালের জন্য কোনো আলাদা ধরনের টেস্ট বাড নাই, বা ঝালের টেস্টটা আমরা ভাবে বুঝতে পারি না। ঝাল কি করে জানো? আমাদের যে এখানে টেস্ট বাড গুলো আছে এগুলোকে ইরিটেশন ঘটে। ইরিটেশন, ইরিটেশন মানে বুঝো? জ্বালা পোড়া। এই যে এখানে যে টেস্ট বাড গুলো আছে এগুলোর মধ্যে জ্বালা পোড়া একটা সেন্সেশন দেয়। এই যে দেখো প্রত্যেকটা টেস্ট বাডের নিচে কি আছে দেখো ভালো মতো?
কি আছে, একটা নার্ভ আছে। এই নার্ভ থেকে আমার কোন একটা, এই জিহ্বা থেকে একটা স্নায়ুতন্ত্র কোথায় যায়, ব্রেইনে যায়, এবং ব্রেইনকে বলে হ্যাঁ এটা মিষ্টি, এটা লবণ, এটা হচ্ছে তিতা। ঠিক আছে। এখন যখন আমাদের কোনো একটা এখানে মনে করো যে হচ্ছে কোনো একটা ঝাল কিছু দিলাম, বা মিষ্টি কিছু দিলাম, বা হচ্ছে টক কিছু দিলাম, এখানে যে ইনফরমেশনটা এটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত হয় এবং নার্ভ দিয়ে ব্রেইনে যায়। বুঝতে পারছি। কিন্তু এই যে ঝাল যেটা আছে, ঝালের জন্য আলাদা কোনো টেস্ট বার নেই, এই প্রত্যেকটা টেস্ট বারের উপর কাজ করে, কাজ করে এগুলোকে কি করাই, এদের মধ্যে জ্বালা পড়ার একটা সেন্সেশন আনে। বুঝতে পারছি। এরপরে অনেক সময় দেখো না যে হচ্ছে আমাদের যখন আমরা গরম চা মুখে দিই, জিব্বার জ্বলে যায় বা ঝলসায় যায়, ঠিক আছে, তখন হচ্ছে দেখা যাচ্ছে 5-7 দিন আমাদের কোনো ধরনের টেস্ট থাকে না, নো টেস্ট একদম। এটা খুবই বিরক্তিকর একটা ফিলিংস। এটা যখন হয় আমাদেরকে আজীবন কি এরকম থাকে, বা হচ্ছে অনেক দিন ধরে রয়ে গেছে যে টেস্ট বারে কোনো ফিলিং পাইতেছে না এরকম, নাকি হচ্ছে 1 সপ্তাহ পর আবার আমরা ফিরে পাই, বলেন? 1 সপ্তাহ, 10-15 দিন পর আমরা, বা এতদিন আগে না, 5-6 দিন বা 7 দিন পরে দেখা যায় হচ্ছে কি চলে আসছে, আবার টেস্টটা ফিরে আসছে। কেন ফিরে আসছে? কারণ হচ্ছে এই যে আমার যেই টেস্ট বাড গুলো গরমে বা হচ্ছে তোমার হচ্ছে ঝলসাই গেছে, ওগুলো হচ্ছে এক সময় হচ্ছে মরে যায়। এরপরে বডি ওগুলোকে খসাই দেয় এবং হচ্ছে ওই জায়গায় হচ্ছে নতুন সেল তৈরি করে দেয় বা নতুন টেস্ট বার তৈরি করে দেয়। এখানে আছে 5 থেকে 10 দিনের মাথায় খাদ্যের কষায় সাতকুড়িগুলো নষ্ট বা ছিন্ন ভিন্ন ছিন্ন হয়ে যাবে এবং ওগুলো প্রতিস্থাপিত হয় নতুন একটা টেস্ট বার দিয়ে, এটা প্রতিস্থাপিত হয়। ঠিক আছে। এখানে একটা অংশ আছে, এটা হচ্ছে লালা গ্রন্থির কথা বলছে। কিসের কথা? লালা গ্রন্থির কথা বলছে। এই লালা গ্রন্থি নিয়ে আমরা আলাদাভাবে পড়বো, এগুলো এইখান থেকে পড়বো না। লালা গ্রন্থি নিয়ে আলাদা একটা পড়া আছে, এটা এখান থেকে পড়বো না। লালা গ্রন্থি থাক, এটা এখান থেকে পড়বো না। লালা গ্রন্থি পরে একটা পার্ট আছে, তোমাদেরকে জাস্ট একটু যদি দেখাই আমি। এই যে দেখো, এখানে হচ্ছে আমরা বিস্তারিত পড়বো লালা গ্রন্থি কি। ঠিক আছে, এখানে একদম কম পড়া আছে, এখানে পড়ে আমরা হচ্ছে সময় নষ্ট করবো না। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে এখানে আসো, এগুলো হাবি জাবি এগুলো লাগবে না, লাগবে না। এখন দেখো জিহ্বা দুই ধরনের, আল জিহ্বা একটা। ফার্স্ট মেইন জিহ্বা কোনটা বলো? এই যে অংশটা, এটা হচ্ছে মেইন জিহ্বা আমাদের, তাই না? যেটা হচ্ছে ভাই এখন ডাক দিচ্ছে, এটা হচ্ছে মেইন জিহ্বা। ওকে, ভালো মতো বুঝেন। এরপরে আরেকটা জিহ্বা পাইছি, এটার নাম কি? আলজিহ্বা, তাই তো? আলজিহ্বার কাজ কি? খাবারটা যাতে আমার পিছন দিকে নাসা গহ্বরে চলে না যায়। এখন দেখো মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, এই যে জিহ্বার গোড়া থেকে তোমাদেরকে যদি একটু দেখাই, এটা যদি মনে করো একটু দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে নিচের চোয়াল আর এটা হচ্ছে উপরের চোয়াল। এখানে হচ্ছে জিহ্বা আছে ধরলাম, ঠিক আছে। এটার সামনে হচ্ছে ট্রাকিয়া থাকে বা শ্বাসনালী। শ্বাসনালীর ঠিক পিছনে থাকে হচ্ছে তোমার অন্ননালী। শ্বাসনালীর ঠিক পিছনে না থাকে অন্ননালী। তোমাদেরকে একটু দেখাই আমি, তোমাদেরকে একটু দেখাইলে তোমাদের জিনিসগুলো মনে থাকবে। এই যে এটা একটা মানুষের বডি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ট্রাকিয়া বা শ্বাসনালী। এই যে দেখো, ট্রাকিয়া বা শ্বাসনালী। এই শ্বাসনালীর ঠিক পিছনেই থাকে কি আমার অন্ননালী। এই যে দেখো, এটা হচ্ছে অন্ননালী। জিনিসটা কি বুঝছেন? এটা হচ্ছে আমার অন্ননালী, যেটা এখন মার্ক করতেছি। আর এটার সামনে এটা কি? এটার সামনে এটা কি? তোমার হচ্ছে এই যে এই নালীটা, এটাকে বলা হচ্ছে তোমার শ্বাসনালী। এখন দেখো, এই হচ্ছে তোমার কি বলে, দাঁত দাঁত এগুলো বাদ দাও, এগুলো যদি একটু সরানো যেত ভালো হতো। একটা সেকেন্ড। আচ্ছা, দেখো ভালো মতো, তুমি যদি একটু খেয়াল করো ভালো মতো, তোমার খাবারটা এখানে খাইলা তুমি, এই জায়গায় খাইলা, এই জায়গায় খাইলা, খাবারটা এখানেও যাইতে পারে, শ্বাসনালীতেও আসতে পারে। শ্বাসনালীতে যাতে না যায় এই জন্য জিহ্বার গোড়া থেকে শ্বাসনালীতে না যায়, যেহেতু জিহ্বা অন্ননালীতে যায়। এই যে দেখো ভালো মতো, এটা কি বলো তো? সামনের দিকে যেটা দিচ্ছে, এটা কি শ্বাসনালী নাকি অন্ননালী? বলো, এটা কি শ্বাসনালী নাকি অন্ননালী? কথা বলে না ট্রাকিয়া। এনিওয়ান? ট্রাকিয়া বা শ্বাসনালী। শ্বাসনালীর ঠিক পিছনে আছে কে? অন্ননালী। ঠিক আছে, এটা হচ্ছে আমার অন্ননালী। খাবারটাই কোথায় পাঠাবা? শ্বাসনালীতে পাঠাবা নাকি অন্ননালীতে পাঠাবা তুমি? নদীতে। অন্ননালীতে। এই জন্য এই যে জিহ্বার নিচে থেকে একটা হচ্ছে এরকম আরেকটা জিহ্বা থাকে, জিহ্বার মতো থাকে, ছোট একটা জিহ্বার মতো অংশ থাকে, যেটাকে বলা হয় উপজিহ্বা, উপজিহ্বা বা এপিগ্লোটিস। এপিগ্লোটিস, সরি, এপিগ্লোটিস। এটার কাজ কি জানেন? এটার কাজ হচ্ছে খাবারটা যখন এদিকে আসবে, ভালো মতো দেখেন, ভালো মতো একটু খেয়াল করো। এই খাবারটা যখন উপরের দিকে যেতে যাচ্ছিল তখন কি নাসা গহ্বর বন্ধ, সরি, ওই যে নাসা গহ্বরে যখন যাইতে যাচ্ছিল, তখন আমার এই যে উবুলা যেটা আছে এটা রাস্তা ব্লক করে দিচ্ছিল। এই খাবারটা যখন শ্বাস নিতে আসতে চাইবে তখন এই যে এখানে যে জিহ্বাটা আছে এটার উপর প্রেসার ক্রিয়েট করবে এবং এটাকে কি করে দিবে, বন্ধ করে দিবে। তাহলে খাবারটা কোথায় পড়লো? খাবারটা জিহ্বা থেকে
দেখো ভালো মতো। জিহ্বা থেকে এখানে পড়লো এবং এখান থেকে কোথায় চলে যাবে, অন্য আরেকটা চলে যাবে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার এপিগ্লটিস বা হচ্ছে উপজিহ্বার কাজ। বুঝছেন কিনা বলেন। এই যেখানে একটা আছে, জিহ্বার গোড়ার দিকে শ্বাসনালী অংশে ছোট উদ্গত অংশ হিসেবে অবস্থিত তরুণাস্থি নির্মিত একটা জিহ্বা থাকে, যেটাকে বলে এপিগ্লটিস। এটা আমার কি করে, খাদ্যটাকে শ্বাসনালীতে প্রবেশে বাধা দেয় এবং অন্য নালীতে প্রবেশ করে দেয়। এটাকে বাংলায় বলা হয় উপজিহ্বা বা এপিগ্লটিস। জিনিসটা কি বুঝাতে পারছি, এপিগ্লটিস কিভাবে কাজ করে? জি। জিনিসটা বুঝছেন? ওকে ফাইন। এখানে তাহলে কিছু কথাবার্তা আছে। এই যে পরিপাক, আমাদের পরিপাক শেষ, এগুলো নিয়ে আর টেনশন করা লাগবে না, সব পড়ে ফেলছে আমরা পরিপাক। এবার আসেন দাঁত বা দন্ত সংকেত, ঠিক আছে? ওকে, তোমাদের কি থেকোডন, ডাইফায়োডন্ট ওগুলো বলছিলাম না ফার্স্ট ক্লাসে? বলছিলাম মনে হয়। থেকোডন কি, ডাইফায়োডন কি, এই যে এখানের মধ্যে আছে, ঠিক আছে? এই যে দেখো আমাদের দাঁত হেটারোডন, বলো দাঁতগুলো কি সব সেম আমাদের? আমাদের যে 32টা দাঁত, 32 দাঁত কি সেম না? তাহলে কি এটা কি হেটারোডন্ট হবে নাকি হচ্ছে ইয়া থেকো ইয়া হোমোডন্ট হবে? অবশ্যই হেটারোডন্ট, ঠিক আছে। হোমোডন্ট কাদের? মাছের দাঁত হচ্ছে হোমোডন্ট, ঠিক আছে, আমাদের হোমোডন্ট না। থেকোডন্ট কেন বলছিলাম, কারণ হচ্ছে দাঁতটা একটা গর্তের মধ্যে বসানো থাকে। এই যে দাঁতগুলো যখন দাঁত পড়ে যায়, দেখুন একটা গর্ত গর্ত হয়ে যায়। এটা সবাই দেখছি না আমরা, যে দাঁত যখন পড়ে যায় তখন একটা কিসের মতো হয়ে যায়, গর্তের মতো হয়ে যায়, ঠিক আছে। এই গর্তটাকে আমরা বলি হচ্ছে অ্যালভিওলাই। কি বলি? অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই নামক গর্তে থাকে, দ্যাটস ওয়াই এটার নাম কি, থেকোডন্ট। ডাইফায়োডন্ট মানে কি, আমার দাঁত কয়বার গজায়, 2বার গজায়, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ডাইফায়োডন্ট। বুঝা গেছে স্যার? বুঝছেন? তাহলে কয়েকটা টার্ম আমরা পড়ছি, এবার এগুলো বইয়ে নাই, ঠিক আছে, এগুলো আমরা এক্সট্রা করে পড়ছি। এরপরে দেখো এখানে কিছু কথাবার্তা আছে, আসো এই যে পড়ে ফেলছি সব, ঠিক আছে। আর বাচ্চাদের যে দাঁতগুলা, ঠিক আছে, বাচ্চাদের যে দাঁতগুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে দুধ দাঁত। দুধ দাঁত বা হচ্ছে মিল্ক টিক। এটা একটা নাম আছে, এটা একটু জেনে রাখবেন আপনারা। এটাকে বলা হয় অনেক সময় ডেসিডুয়াস টিথ। কি বলা হয়? ডেসিডুয়াস টিথ। যদি দুধ দাঁত না বলে হচ্ছে ডেসিডুয়াস টিথ বলে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, সেম। ডেসিডুয়াস টিথ মানে হচ্ছে মিল্ক টিথ বা হচ্ছে দুধ দাঁত, সেম, ঠিক আছে। ওকে, এখন দেখো ভালো মতো একটু যদি বুঝাই আমাদের দাঁত। আচ্ছা বলো তো, দাঁতগুলো যেখানে বসানো আছে এটাকে আমরা কি বলি? সরি, এই যে দাঁতটা যেই হাড্ডিটার মধ্যে বসানো আছে, এই হাড্ডিটার মধ্যে বসানো আছে না, এটাকে আমরা কি বলি? চোয়াল বলি না? চোয়াল। কি বলি? চোয়াল। এটাকে বলি নিম্ন চোয়াল, এটাকে বলি হচ্ছে উপরেরটা যেটা আছে এটাকে বলি ঊর্ধ্ব চোয়াল। এই যে উপরে যেটা আছে এটাকে বলি ঊর্ধ্ব চোয়াল। দুইটা পার্ট, ঊর্ধ্ব চোয়ালে দুইটা পার্ট, এদিকে একটা এদিকে একটা। এটাকে কি বলি? ঊর্ধ্ব চোয়াল আর নিচের চোয়াল। এখন দেখো ভালো মতো, এই যে দাঁতগুলা, এই যে দাঁতের একটা অংশ আমরা এখানে দেখার চেষ্টা করি তোমাদের বই। এই যে দাঁত, এই যে চোয়ালটা, একটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, একটা হচ্ছে নিচের চোয়াল। এটা আমরা বুঝে গেছি। এখন দেখো উপরের চোয়াল, বলো তো এটা যদি পূর্ণ চোয়াল হয়, তোমাকে এবার দেখে, এটা যদি পূর্ণ চোয়াল হয়, পুরাটা যদি পূর্ণ চোয়াল হয়, অর্ধ চোয়াল মানে কি? এটার অর্ধেক, তাই না? এটার অর্ধেক না? এতটুকু বুঝছো কিনা বলো। অর্ধ চোয়াল মানে বুঝছি, জি। অর্ধ চোয়াল মানে চোয়ালের অর্ধেক, ঠিক আছে। ওকে, এতটুকু মাথায় রেখেন, ঠিক আছে। বলো তো আমার এখানে কয়েক ধরনের দাঁত আছে, একটু যদি বুঝাই তোমাকে। প্রথম দিকে যে হচ্ছে 4টা দাঁত থাকে, মানে ভুল বলতেছে, আচ্ছা যাই হোক, এত কিছু দেখার দরকার নেই তোমাদেরকে, আমি এভাবে দেখাই, একটা পেজ নিয়ে দেখাই, তাহলে ভালো হবে। মনে করো এটা হচ্ছে আমাদের একটা চোয়াল, এটা হচ্ছে আমাদের একটা চোয়াল। এটার মধ্যে প্রথম দিকে অর্ধেকে দেখি আমি, এটার অর্ধেকে দেখি, অর্ধেকে কি অবস্থা আছে এটা দেখি। প্রথম দিকে হচ্ছে এরকম, এদিকে একটা দাঁত থাকে, এদিকে একটা দাঁত থাকে, এগুলোকে বলা হচ্ছে কর্তন দাঁত। এই যে সামনের দিকে যে দাঁতগুলো থাকে এগুলোকে আমরা বলি কি দাঁত স্যার? কর্তন দাঁত। কর্তন বা ইনসিজর। ইনসিজর নামগুলো একটু, ইংলিশ নামগুলো একটু লাগবে। দুইটা দাঁত থেকে, এগুলোকে কি বলি আমরা? কর্তন দাঁত। আমাকে একটু মার্কিং করে দেখাই, এটা হচ্ছে কর্তন দাঁত। এরপরে দেখো এদিকে একটা হচ্ছে এরকম ইয়ার মতো দাঁত থাকে। কিসের মতো? ওই যে ভ্যাম্পায়ারের মতো বা হচ্ছে ইয়ার মতো, কি বলে, সিংহের মতো দাঁত থাকে। এই দাঁতটাকে আমরা বলি হচ্ছে ছেদন দাঁত বা হচ্ছে ক্যানাইন, ঠিক আছে। এরপরে দেখেন, এটাকে আমি একটু ওই সাইডে নিয়ে আসলে ভালো হয়, তাহলে লেখা ইয়া করতে সুবিধা হবে। এটাকে আমরা বলি ছেদন দাঁত। এরপরে দেখো পিছনের দিকে, একদম সবার পিছনের দিকে, 1 2 3, এরকম কিছু দাঁত থাকে। এই দাঁতগুলোকে বলি আমরা পেষণ দাঁত।
কি বলি? পেষণ দাঁত বা পেষণের ইয়া হচ্ছে কি মোলার। বলেন বুঝছেন কিনা? ফার্স্টে সামনের দিকে দুইটা দাঁত থাকে, সেটাকে বলি আমরা কি? কর্তন দাঁত। এরপরে একটা ছেদন দাঁত থাকে, যেটা হচ্ছে কি দিয়ে কোনো কিছু মাংস টাংস ছিঁড়ার জন্য, ঠিক আছে? নাকি মাংস কি সামনের দিকে ছেড়ার চেষ্টা করে, নাকি একটু এদিকে নিয়ে আসি? অবশ্যই এদিকে নিয়ে আসি, এটাকে বলা হয় ছেদন দাঁত। এরপরে একদম সবার পিছনে নিয়ে চাবাই আমরা, এটাকে বলি হচ্ছে মোলার দাঁত। আচ্ছা তাইলে বলো, এটা অর্ধ চোয়ালে হিসাব করছি, যদি এই চোয়ালে যদি দেখি এদিকে একটা ইয়া থাকবে না, ছেদন দাঁত থাকবে না? এদিকে দুইটা কর্তন দাঁত থাকবে না? এদিকে তিনটা প্রিমোলার দাঁত থাকবে না? অবশ্যই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি। এবং এই প্রিমোলারকে সাহায্য করার জন্য, সামনের দিকে দুইটা হচ্ছে মোলার, সরি, এই মোলার দাঁতগুলো যেগুলো আছে, যেগুলোর মেন কাজ হচ্ছে পেষণ করা, এগুলোকে সাহায্য করার জন্য সামনের দিকে দুইটা দাঁত থাকে। এদের মেন কাজই হচ্ছে কাকে সাহায্য করা? মোলারকে সাহায্য করা। এদেরকে আমরা বলি স্যার প্রিমোলার দাঁত। কি বলি? প্রিমোলার দাঁত বা হচ্ছে অগ্রপেষণ দাঁত। অগ্রপেষণ দাঁত। আচ্ছা বলো, এখানে মেন পেষণ করবে কে? পেষণ দাঁত নাকি অগ্রপেষণ দাঁত? বলেন, নামের মধ্যে কে আছে? পেষণ। পেষণের মেন কাজ, পেষণের মেন কাজটা হচ্ছে কার? পেষণ দাঁতের। অগ্রপেষণ আছে জাস্ট পেষণকে একটু হেল্প করার জন্য। বুঝতে পারছি জিনিসটা? বুঝছেন? তাইলে জি। আমার আমার একটা চোয়ালে ইনসিজর দাঁত থাকবে কয়টা? চারটা। ক্যানাইন দাঁত থাকবে কয়টা? দুইটা। অগ্রপেষণ থাকবে কয়টা? চারটা। এই যে এদিকে দুইটা, এদিকে দুইটা। আর পিছন দিকে মোলার থাকবে কয়টা? তিনে তিনে ছয়। এভাবে না করে, বডিতে কয়টা আছে এত কিছু হিসাব না করে, আমরা এই যে কয়টা কোন ইয়াতে কয়টা দাঁত আছে, এটা একটা ফর্মুলা বা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে পড়ে থাকি। এটাকে বলা হয় হচ্ছে ডেন্টাল ফর্মুলা বা হচ্ছে দন্ত সংকেত, ঠিক আছে? বলো, আই দিয়ে কি বুঝাইছি? দেখেন ভালো মতো। আই দিয়ে কি বুঝাই? ইনসিজর বুঝাই সবার ফার্স্ট, এই যে আই, ঠিক আছে? সি দিয়ে হচ্ছে ক্যানাইন, পি দিয়ে হচ্ছে প্রিমোলার, আর হচ্ছে মোলার। এটা আমরা একটা সূত্রের মাধ্যমে পড়ি, আইসিপিএম। আইসিপিএম। বলেন, ইনসিজার দাঁত এখানে অর্ধ চোয়ালে ইনসিজার দাঁত কয়টা আছে? দুইটা। তাহলে এখানে বসাইলাম দুই। অর্ধ চোয়ালে ক্যানাইন দাঁত কয়টা আছে? একটা। তাহলে সি এতে বসাইলাম এক। অর্ধ চোয়ালে মানে অর্ধেক চোয়ালে আমার হচ্ছে প্রিমোলার দাঁত কয়টা আছে? দুইটা। তাহলে বসাইলাম কত? দুই। আবার আমার অর্ধ চোয়ালে মোলার দাঁত কয়টা আছে? তিনটা। তাহলে হচ্ছে আমি বসালাম তিন। তাইলে আমি তোমাকে বললাম যে হচ্ছে আমার এটা তোমাদের যদি আমি একটু কপি করে এখানে আনি, আইসিপিএম, এটা এভাবে মনে রাখবা। কিভাবে মনে রাখবা জানো? এক দুই তিন, দুই, ঠিক আছে? তাহলে আমি তোমাকে বলে দিলাম অর্ধ চোয়ালে দাঁত আছে কয়টা? চার, সরি, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। বুঝেন নাই? এটা জিনিসটা বুঝেন নাই? দাঁতের চোয়ালে জাস্ট এক পাশে, তুমি জাস্ট দেখো, আমি জাস্ট এই জিনিসটার অর্ধেক হিসাব করতেছি। এই জায়গায়, এই জায়গায় হিসাব করতেছি, এই এই বরাবর, এই বরাবর হিসাব করতেছে আমার কয়টা দাঁত আছে, ঠিক আছে? এই বরাবর হিসাব করতেছে আমার কয়টা দাঁত আছে। এই বরাবর দাঁত আছে কয়টা? টোটাল আটটা। বলো কয়টা কয়টা? এই যে এখানে একটা সূত্র লেখা আছে তোমাদের, দেখো, আইসিপিএম। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বুঝাতে চেষ্টা করি। আই দিয়ে হচ্ছে ইনসিজর, সি দিয়ে হচ্ছে ক্যানাইন, পি দিয়ে হচ্ছে প্রিমোলার, আর এম দিয়ে হচ্ছে মোলার। বুঝতে পারছি? বুঝছেন কিনা? তাহলে আমার অর্ধ চোয়ালে দাঁত আছে কয়টা? আটটা। তাহলে পুরা চোয়ালটাতে কয়টা থাকবে? আট কোনো 16। 16টা। এবং পুরা বডিতে মানে উপরে চোয়াল নিচে চোয়াল মিলাই কটা? 16 কোনো 32টা। 30। বুঝতে পারছি? এখন এই যে 32টা দাঁত, হিসাব পাইছেন? হুম। হিসাব পাইছেন? এখন দেখেন ভালো মতো একটু বুঝাই দিই। সবার লাস্টের যে দাঁতটা, এটার একটা স্পেশালিটি আছে। সবার লাস্টের যে দাঁতটা, এই দাঁতটা সবার উঠে না, এটা তোমাদের কারোরই না, ঠিক আছে? এই দাঁতটাকে বলা হয় হচ্ছে আক্কেল দাঁত। কি বলা হয়? এই দাঁতটা মানে সবার লাস্টের যে মোলার দাঁতটা, এটাকে আমরা কি বলি? আক্কেল দাঁত। আক্কেল দাঁত। আক্কেল হইলে বা একটু বড় হইলে তখন এই দাঁতটা ওঠে, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে আক্কেল দাঁত। বুঝছেন কিনা বলেন? তাহলে তোমাকে যদি আমি, এটাকে বলা হয় হচ্ছে উইজডম টিথ। উইজডম, আক্কেল মানে হচ্ছে উইজডম, ঠিক আছে? উইজডম টিথ বলা হয়। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, আমাদের নিচে চোয়ালে প্রিমোলার দাঁত আছে কয়টা? বলো, প্রিমোলার দাঁত কয়টা আছে নিচের চোয়ালে? আমি অর্ধ চোয়ালে জানি কয়টা আছে, দুইটা। তাইলে দুই দিয়ে গুণ করে দিব, দুই গুণ দুই, তাহলে কয়টা? চারটা। মানে কি, এদিকে যদি দুইটা থাকে, এদিকে যদি দুইটা থাকে, তাহলে এদিকেও দুইটা থাকবে, তাই না?
এখন তোমাকে আমি বললাম আমার পুরা শরীরে বা আমার পুরা বডিতে কয়টা ক্যানাইন দাঁত, বলো তো? দুইটা। এই দুইটা হবে? এটা তো তুমি হচ্ছে এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে যদি একটা থাকে এখানে একটা থাকবে, শুধু নিচে চলে না আসলো, উপরে চল কে যাবে? তাহলে টোটাল কয়টা? চারটা। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার ডেন্টাল ফর্মুলার কাজ, যে কোথায় কয়টা হবে একেবারে বুঝে যাব। ঠিক আছে, এই যে দেখো এখানে বলছে, এই যে এটা ক্লিয়ার। তার মানে কি আমার উপরের চোয়ালে দাঁত, উপরের অর্ধ চোয়ালে দাঁত এটা, নিচের অর্ধ চোয়ালে দাঁত এটা, এটা 2 দিয়ে গুণ করলে হচ্ছে পুরো চোয়ালে দাঁত পেয়ে যাব। ঠিক আছে, এরপরে এই যে, আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এখন দেখো এগুলোর কথাবার্তা একটু এখানে বলছে যে হচ্ছে ইনসিজর কি, ক্যানাইন কি, অগ্রপেশন কি, পেশন কি। ঠিক আছে, সবার লাস্টের দাঁতটাকে, পেশনের সবার লাস্টেরটাকে উইজডম টিথ বলে। শেষ। এই পড়াশোনা বলেন বুঝছেন কিনা, বুঝে আসছে? জি। আশা করি বুঝাতে পারছি। এবার আসেন হচ্ছে পাকস্থলীতে, পাকস্থলীর কথা চলে আসি। তাহলে আমাদের মুখের সবকিছু শেষ, আর অন্ননালীতে এত কিছু নাই। মুখগহ্বরে পরে আসে হচ্ছে অন্ননালী। তোমাদের পেজটাকেই দেখে নিয়ে আসি একটু, পেজটাকে একটু দেখে নিয়ে আসি। আচ্ছা দেখো ভালো মতো, আমরা কি পড়ে ফেললাম তাইলে? মুখগহ্বরে পড়ে ফেলছি, মুখগহ্বর পড়ে ফেলছি। এরপর গলবিল, গলবিলে কিছু না। গলবিল কি, আমরা হচ্ছে হা করলে পিছনের যে অংশটা দেখতে পাই গলায়, দেওয়াল যেটা, এটাকে আমরা বলি হচ্ছে গলবিল। গলবিলের ঠিক পিছনে হচ্ছে অন্ননালী। ঠিক আছে, দৈর্ঘ্যগুলো একটু মনে রাখবেন, 12.5 থেকে হচ্ছে 12×24, 23, 24, 25 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আসেন পাকস্থলী। এই পাকস্থলী একটু পড়তে হবে। পাকস্থলীর দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, মাস্ক মাথায় রাখতে হবে। কতটুকু, যে হচ্ছে আমার পাকস্থলী এ বরাবর হচ্ছে 15, 15×30, এবং এই 30টা খালি অবস্থায় 12 সেন্টিমিটার হয়ে যায়, মানে প্রস্থের চেয়েও ছোট হয়ে যায়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। ওকে ফাইন। এবার আসেন এই পাকস্থলীতে নিয়ে একটু পড়াশোনা করে, এখানে কিছু কথাবার্তা আছে যে হচ্ছে ওই যে 15 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, এগুলো একটু কথাবার্তা আছে, একটু দেখে নেবা যে যখন একটা শিশু জন্মগ্রহণ করে ওর হচ্ছে পাকস্থলীর ওজন কতটুকু বা হচ্ছে কত লিটার জায়গা ধারণ করতে পারে, এটা হচ্ছে 30 ml বা হচ্ছে 1 আউন্স। বয়সন্ধিকালে বেড়ে এটা হয় কত, 1 লিটার, এবং হচ্ছে প্রাপ্তবয়স্কে 1.5 থেকে 2 লিটার। তার মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের পাকস্থলীতে কতটুকু হচ্ছে খাদ্য বা পানীয় ধারণ হবে, 1.5 থেকে 2 লিটার, এটা মাথায় রাখবেন। এরপর হচ্ছে আসেন পাকস্থলী। পাকস্থলীর কিছু অংশ আছে যেটাকে আমরা পড়ে ফেলছি অলরেডি। দেখেন ভালো মতো, দেখেন একটু যদি বলি, এটা এসে অন্ননালী আমার পাকস্থলীতে মিলিত হয়েছে। যে জায়গায় মিলিত হয়েছে এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কার্ডিয়া। কি বলি? কার্ডিয়া। কেন নাম? এই কার্ডিয়া যেটা আছে, এই কার্ডিয়াটা কার দিকে মুখ করে থাকে? হার্টের দিকে মুখ করে থাকে। তুমি যদি একটু ছবিটার দিকে তাকাও, একটু যদি ছবিটার দিকে তাকাও, এই জায়গাতে এটা হচ্ছে বক্ষগহ্বর। বক্ষগহ্বরের ঠিক মাঝামাঝি কে বলো তো? বলো, এটা কি হৃৎপিণ্ড না? পড়ছিলাম, আমরা পড়ে আসছি। আচ্ছা, দেখেন ভালো মতো, তাহলে হচ্ছে এটা কি? কার্ডিয়া। কার্ডিয়া কেন? কারণ হচ্ছে এখানে যে পাকস্থলীটা আছে, এই সরি পাকস্থলীটা, যে কার্ডিয়া অংশটা বা এই অংশটা আমার কার দিকে মুখ করে আছে? হার্টের দিকে মুখ করে আছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো ভালো মতো, এটার আরো কিছু অংশ আছে। এই দেখো ভালো মতো, এই যে অংশটা, এটাকে কি বলি আমরা? ফান্ডাস বা গম্বুজাকৃতির অংশ। এটাকে আমরা কি বলি? ফান্ডাস বা হচ্ছে গম্বুজাকৃতির অংশ। এই ফান্ডাসের মেন কাজ হচ্ছে, এই ফান্ডাসের মেন কাজ হচ্ছে তোমার হচ্ছে গ্যাস। এই যে পরিপাকের সময় তোমাদেরকে বলছিলাম হয়তো, এই যে পরিপাকের সময় আমার যে গ্যাসগুলো উৎপন্ন হয়, এই গ্যাসগুলো এসে পাকস্থলীর যে গ্যাসগুলো আছে এগুলো এসে জমা হয় কোথায় মধ্যে? কোথার মধ্যে জমা হয়? ফান্ডাসের মধ্যে। এখন সবসময় একটা জিনিস মাথায় রাখবা, এই ফান্ডাসটা, এই ফান্ডাসটা হচ্ছে বডির 2 জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, একটা হচ্ছে পাকস্থলীতে, আরেকটা হচ্ছে জরায়ুতে। জরায়ুর ইংরেজি নাম হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও তো। আচ্ছা দেখো ভালো মতো, তাহলে পাকস্থলীর বিচার শেষ নাকি? আচ্ছা ঠিক আছে, দেখেন ভালো মতো, এই যে পাকস্থলীতে আমরা হচ্ছে একটা অংশ পাচ্ছি কার্ডিয়ার পরে। এই যে দেখো ভালো মতো, একটু এটাকে জুম ইন করি আমরা, একটু জুম ইন করি। পাকস্থলীর এই যে প্রথম দিকের অংশটা, এটাকে আমরা বলছি কার্ডিয়া। এই অংশটা যেখানে এসে অন্ননালীটা শেষ হয়েছে বা হচ্ছে পাকস্থলী শুরুটা হয়েছে, এটাকে বলতেছি আমরা কার্ডিয়া। কেন কার্ডিয়া বলতেছি? এটা হচ্ছে হার্টের দিকে মুখ করা। আমরা দেখছিলাম কার্ডিয়া শব্দটা দেখলেই আমরা হার্ট বলতাম, কার্ডিওলজিস্ট যে হার্টের ডাক্তার। ঠিক আছে, এরপরে দেখেন ভালো মতো,
একটা অংশ আছে এই যে এরকম মার্কিং করে দিচ্ছে, এটা হচ্ছে ফান্ডাস। এই ফান্ডাস হচ্ছে গম্বুজ আকৃতির অংশ, এটা গম্বুজের মতো মনে হচ্ছে না? এটাকে বলা হয় হচ্ছে ফান্ডাস। এই ফান্ডাসে কি হয় জানো, এই যখন খাবারটা পরিপাক হয় এখানে, এখানে কিছু গ্যাস তৈরি হয়। তোমরা হচ্ছে যখন আল্লাহ বাঁচায় রাখবে, যখন মেডিকেলে আসবা বা হচ্ছে বা কারো এক্সরে দেখবা, ঠিক আছে, কখনো যদি এক্সরে দেখা হয় তখন দেখবা হচ্ছে তোমার ডায়াফ্রামের নিচে একটা গ্যাস পাওয়া যায়। এই গ্যাসটা হচ্ছে এই ফান্ডাসের গ্যাসটা। আচ্ছা, এরপরে এই পুরো বডিটা, এই যে পাকস্থলীর যে বডিটা আছে এটাকে বলা হচ্ছে দেহ। ঠিক আছে, এরপরে দেখো এই জিনিসটা, এটা বাঁক নিছে না, এটাকে বলা হয় হচ্ছে ছোট বাঁক। আর এখানে যেটা হয়েছে এটাকে বলা হচ্ছে বড় বাঁক। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে দেখো ভালো মতো, এই যে দেহ বা কর্পাস, দেহ মানে কি পাকস্থলীর যে পুরা বাকিটা অংশ আছে এটাকে আমরা বলি হচ্ছে দেহ বা কর্পাস। ঠিক আছে, এরপরে এটাকে বলা হচ্ছে ছোট বাঁক, আর এই পুরা জিনিসটাকে বলা হয় বড় বাঁক। এরপরে তোমাদের দেখো পাকস্থলী যে যেখানে শেষ হয়েছে এটাকে বলি আমরা হচ্ছে পাইলোরাস। আরেকটা শব্দ আছে এন্ট্রাম। হোয়াট ইজ এন্ট্রাম? এন্ট্রামটা হচ্ছে, এখানে তোমাদের বই যদিও এতটুকু বলছে, এই এন্ট্রামটা এতটুকু পর্যন্ত গঠিত। এই এন্ট্রামের কাজটা কি জানো? পাকস্থলীতে যে খাবারটা থাকে, পাকস্থলীতে কিছু সময় থাকে খাবারটা, তাই হচ্ছে 2 থেকে 5 ঘন্টার মতো থাকে। ঠিক আছে, তো এই যে সময়টা ধরে যে পাকস্থলীর মধ্যে খাবারটা থাকে, এটা জমা থাকে কোথায়? এই এন্ট্রামে থাকে। এই যে এখানে খাদ্যটা পাকস্থলী সাময়িকভাবে জমা থাকে, এটা একটু মাথায় রাখবেন। যে তাহলে কি বললাম আমরা, এই চার্টে পড়ছিলাম পাকস্থলীর অংশগুলো কি কি: কার্ডিয়া, ফান্ডাস, বড় ভাগ, ছোট ভাগ, পাইলোরাস। এখন নতুন করে আমরা দুইটা জিনিস করতেছি, একটা হচ্ছে এই পুরো অংশটা, মানে দেখো ভালো মতো পাকস্থলী সামনে পিছনে যে অংশটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি দেহ। তোমাদেরকে যদি একটু সামনের দিকে নিয়ে যায় বা হচ্ছে এখানে দেখায় তাহলে ভালো হয়। দেখো, একটু যদি এখান থেকে দেখায় তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। এই যে দেখো, এখানে একটা অংশ দেখা যাচ্ছে, একটু ফোলা অংশ দেখতেছেন আপনারা, একটু ফোলা অংশ দেখা যাচ্ছে না? এটাকে বলা হচ্ছে কার্ডিয়া। এরপর এই অংশটা একটু এরকম হয়ে আছে, এটাকে বলা হচ্ছে ফান্ডাস। এটাকে বলা হচ্ছে ছোট ভাগ, এটাকে বলা হচ্ছে বড় ভাগ। এরপরে দেখো এই যে সামনের দিকের অংশটা, এটাকে বলতেছি দেহ। বা পিছনের দিকের অংশটা, এই যে দেখেন পিছনের দিকে যদি আমরা এটাকে ঘুরাই, তাহলে পিছনের দিকে যে অংশটা পাচ্ছি এটাকে বলতেছি আমরা দেহ। ঠিক আছে, এরপরে সবার লাস্টের দিকে যেটা গিয়ে আমার এই যে ক্ষুদ্রান্ত বা ডিউডেনামে যে অংশটা উন্নত হয়েছে, এটাকে আমরা কি বলি? যে হচ্ছে পাইলোরাস। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা পাইলোরাস। এরপরে এই যে অংশটা, এটাকে আমরা কি বলতেছি স্যার? এন্ট্রাম। এখানে এসে খাবারটা জমা থাকে। জিনিসটাকে বুঝতে পারছি আমি? তাহলে হচ্ছে এগুলো হচ্ছে পাকস্থলীর পার্টস, সবগুলো একসাথে বললাম, গেল। এরপরে কোথায় আসে? আচ্ছা, ঠিক আছে, তাহলে পাইলোরাস পর্যন্ত পড়ছে। এখন আসেন একটা শব্দ, সেটা হচ্ছে স্ফিংটার। স্ফিংটার, স্ফিংটার কি? পেশি বলয়। এটা তোমাদেরকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, স্ফিংটার মানে হচ্ছে তোমাদের এটা আমি দেখাইছিলাম মনে হয়, যে মনে করো কোথাও যখন আহ, একটা জায়গায় কোনো কিছু এসে অ্যাটাচড হয়েছে, মনে করো এই কলমটা এসে এই জায়গার মধ্যে প্রবেশ করছে, তখন এই জিনিসটাকে ধরে রাখতে হবে না এখানের সাথে, বা হচ্ছে আমাদের অনেক মানে মানে ওই যে টেপ পেঁচাইতে হবে না, এরকম টেপ পেঁচানোর মতো করে যখন কোনো একটা পাকস্থলীতে মনে করো একটা নারী ঢুকছে বা বের হয়েছে, জোড়া দেওয়ার জন্য এই জায়গায় হচ্ছে একটা পেশি বলয় থাকে। মানে পেশিগুলো মিলিত হয়ে একটা ইয়া গঠন করছে, মানে একটা স্ফিংটার বা একটা কি বলে এটা, তোমার একটা দরজার মতো গঠন করছে, আমার একটা কপাটিকার মতো। ঠিক আছে, এইটাকে বলি আমরা স্ফিংটার। এখন দেখো স্ফিংটার দুই জায়গায় থাকে, একটা থাকে কার্ডিয়ার দিকে, এই জায়গায় হচ্ছে একটা স্ফিংটার থাকে, আমাদের একটু দেখি, এই জায়গায় একটা স্ফিংটার থাকে। যেহেতু কার্ডিয়াক মানে খাবারটা যখন এখানে চলে আসে, খাবারটা যাতে পিছনের দিকে না যেতে পারে, এই জন্য হচ্ছে এখানে একটা কি বসানো থাকে, দরজা বসানো থাকে বা স্ফিংটার থাকে বা পেশি বলে থাকে। এটা যেহেতু কার্ডিয়ার দিকে আছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। ঠিক আছে, সেম ভাবে একটা পাইলোরাসের পরে একটা স্ফিংটার আছে বা পেশি বলয় আছে, এটাকে আমরা বলি আমরা পাইলোরিক স্ফিংটার। মানে কি, খাবারটা যদি এখানে এসে ঠুস করে, যদি এখানে যদি দরজা না থাকতো, আসতো আর বের হয়ে যেত, এখানে আর কোনো ধরনের পরিপাক হইতো না। ঠিক আছে, এই জন্য আমরা কি করছি, খাবারটা এখানে আসছে, এখান থেকে যাতে বের না হতে পারে এদিকেও একটা দরজা লাগানো রাখছে। এরপর খাবারটা যখন কিছু সময় পরিপাক হয়েছে বা হচ্ছে এটা বডি অটোমেটিক্যালি করে 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত বা 5 ঘন্টা পর্যন্ত, এরপরে খাবারটা এটা লুজ হয় এবং খাবারটা আস্তে করে এদিক থেকে বের হয়ে চলে যায়। এটাকে বলা হয় হচ্ছে পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে, অনেক সময় কি হয় জানো, যত বয়স বাড়ে বা হচ্ছে কোনো সমস্যার কারণে, বিভিন্ন কারণে হচ্ছে আমার এই যে স্ফিংটার গুলো আছে এগুলো দুর্বল হয়ে যায়, নরম হয়ে যায়, উইক হয়ে যায়। তখন কি হয় জানো, এগুলো হচ্ছে আগের মতো ঠিকঠাক মতো ক্লোজ হইতে পারে না। তখন কি হয়, খাবার আসছে, এই খাবারটা এসিড টেসিড সহ আবার অনেক সময় একটু উপরের দিকে চলে আসে। ঠিক আছে, এটা লুজ হওয়ার কারণে তখন আমার ওই যে বুকে জ্বালা পোড়া করে না, যখন এই যে কার্ডিয়াক স্প্রিংটা যেটা আছে, এটা যদি আমার হচ্ছে কারো ক্ষেত্রে দুর্বল হয়ে যায়, তখন একটা রোগের সৃষ্টি হয়। এই রোগটাকে বলা হয় হচ্ছে জার্ড। কি বলা হয়? জার্ড। এটা পূর্ণরূপ হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ঠিক আছে,
দরকার নাই, জাস্ট জেনে রাখো যদি কারো কারো যদি হচ্ছে কার্ডিয়াক স্প্রিংটা যেটা আছে এটা যদি হচ্ছে একটু উইক হয়ে যায়, তখন এখানে খাবার সহ এসিড টেসিড যা আছে এগুলো সব একটু উপরের দিকে উঠে আসার টেন্ডেন্সি দেখায়, উঠে আসেও। ঠিক আছে, তখন হচ্ছে বুকে জ্বালা পোড়া ফিল হয়। ঠিক আছে, ওই যে সার্জেল টার্জেল খাও না, অনেকে অনেকে খায় না, এগুলো কিসের কারণে খায়? এই যে জার্ডের কারণে খাওয়া। জার্ড হয় আরো অনেক কারণে খাওয়া হয়, তার মধ্যে একটা কারণ হচ্ছে জার্ড। ঠিক আছে, বা হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। বলেন বুঝছেন কিনা? বুঝছেন স্যার? জি। ওকে ফাইন, তাহলে এরপর আসেন যান্ত্রিক পরিপাক কি হবে। যান্ত্রিক পরিপাক কি? এদিক দিয়ে খাবারটা আসলো, উপর দিয়ে বন্ধ করে দিলাম, নিচের দিয়ে বন্ধ করে, এবার খাবারটা হচ্ছে এই যে মনে করো এটা হচ্ছে একটা, তোমার এখানে তো আমার কোনো প্যাকেট নাই, প্যাকেট থাকলে হয়তো, মনে করো এটা হচ্ছে ইয়াটা পাকস্থলীটা, এবার এটাকে আমি হচ্ছে নাড়াবো। ঠিক আছে, মানে দুই দুই পাশ বন্ধ করে এটাকে আমি ইচ্ছা মতো ঝাঁকাবো। ঝাঁকাইলে কি হবে বলো? এখানের মধ্যে যা খাবার টাবার আছে এগুলো হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাইলে এটাকে আমরা কি বলি? যান্ত্রিক পরিপাক। ঠিক আছে, তার মানে হচ্ছে পাকস্থলীতে আমার যান্ত্রিক পরিপাক হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের আগের বইয়ের সময় ছিল হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, এখন এটা চেঞ্জ করে কত দিয়ে দিছে আমাদের, এখানে দিয়ে দিছে হচ্ছে 4 থেকে 9 ঘন্টা। ঠিক আছে, তোমাদের নতুন বই দেখো কত আসে, আবার নতুন বই কোনো চেঞ্জ করছে কিনা। এই সমস্যা হচ্ছে এখানে যে গাজী আজমল স্যাররা বলো বা হচ্ছে প্রকাশনাগুলা প্রত্যেক বছর দেখবা এই ইনফরমেশন গুলো চেঞ্জ হয় কেন রে ভাই? মানে পাকস্থলীর দৈর্ঘ্য যেটা 15 ইন্টু 15 হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, এটা তো কখনো চেঞ্জ হওয়ার কথা না, চেঞ্জ হওয়ার কথা। কিন্তু দেখবা মানে ফিক্সড কিছু ইনফরমেশন ওনারা বারবার চেঞ্জ করে দেয়, এটা একটা খুবই খারাপ ট্রেডিশন। খারাপ ট্রেডিশন কেন? দেখবা তোমরা হচ্ছে ওই যে সেম ক্লাস 1 থেকে শুরু করে 10 এর বইগুলো পর্যন্ত কখনো হচ্ছে চেঞ্জ হয় না, বা যেরকম থাকে এরকম সেমই থেকে যায়। কিন্তু কোনো এক কারণে মনে করো আমার বই আমার ছোট ভাই কেন পড়বে? আমার বই হচ্ছে, হ্যালো, দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আমার বই কেন অন্যজন পড়বে? এই জন্য হচ্ছে কি করে জানো, এই যে মানে আর এডমিশনের জন্য তো মেনলি এই বইটা পড়তেই হবে, এটা ওনারাও জানে, সবাই জানে। এডমিশনের প্রশ্ন হবে কোত্থেকে? এই বই থেকেই প্রশ্ন হবে। তো ওনারা কি করে, বা প্রকাশনাগুলো কি করে, হয়তো স্যাররা করে না বা প্রকাশনাগুলো করতে পারে, ওনারা কি করে যে হচ্ছে প্রতি বছর একটা দুইটা করে এডিশন বের করে, মানে প্রত্যেক বছর নতুন নতুন বই। তোমরা এখন যে বইটা কিনছো তো দেখা যাবে হচ্ছে এডমিশনের আগে যে নতুন এক ধরনের বই বের হয়েছে। ঠিক আছে, তো সেম ইনফরমেশন হাজারবার চেঞ্জ করে। তো এগুলো একটা খুবই বাজে জিনিস বা ব্যাড প্র্যাকটিস, এগুলো থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। ঠিক আছে, এগুলো ছেলেদের জন্য যেমন কষ্ট, তুমি টাকা নাও সমস্যা না, বাট একটা ইনফরমেশন কেন চেঞ্জ করতেছো তুমি? ঠিক আছে, মানে ওদের কথা হচ্ছে তুমি এই বই দিয়ে তুমি হচ্ছে পড়ে শেষ করতে পারো না, তুমি নিজেই তোমার বই অন্যজন পড়া তো দূরের কথা, তুমি এই বই দিয়ে হচ্ছে তুমি এডমিশন পর্যন্ত যাইতে পারবা না। দেখবে এর মধ্যে 3-4টা এডিশন বের হয়ে গেছে, তখন দেখা যায় এডমিশনের আগে তখন নতুন করে একটা বই কিনতে হয়। আমি বলি নতুন বই না কিনে পুরান বইটা থেকে পড়া উচিত, কারণ কি যখন আমরা একটা বই পড়ি তখন ওই বইয়ের সাথে আমাদের একটা মেন্টাল বলো বা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট চলে আসে। ঠিক আছে, কারণ তখন দেখবা 9-10 এর কোন একটা বই এই পেজে কি ছিল, এই পেজে কি ছিল, আমার এখনো চোখে ভাসতেছে, তোমাদেরও ভাসতেছে, আই নো। তুমি যখন একটা বই পড়তে থাকো তখন এদিকে কি ছিল, ওদিকে কি ছিল, ওই পয়েন্টটা এখানে ছিল, এটা এখানে ছিল, এগুলো মাথার মধ্যে সেট আপ হয়ে যায়। ঠিক আছে, তো এটা থেকে আসলে বের হওয়াটা একটু টাফ। নতুন বই কিনলে দেখা যায় হচ্ছে অত একটা ভালো মতো পড়া হয় না, তো আমি সাজেস্ট করি যদি নতুন ইনফরমেশন অ্যাড হয়, ঠিক আছে, নতুন ইনফরমেশন যদি আমার নতুন এডিশনের বইয়ে অ্যাড হয়, তাহলে জাস্ট ওই নতুন ইনফরমেশন গুলো একটু এই পুরান বইয়ে টোকাই নেবা। ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা। শেষ, অনেক কিছু বলে ফেললাম। এরপরে কি তরল খাদ্য? হ্যাঁ, তোমার, হ্যাঁ বলেন। পাকস্থলী কি রাসায়নিক হয় নাকি জ্যামিতিক পরিপাক হয়? রাসায়নিক পরিপাক হয় কিনা? হ্যাঁ হয়। এই যে পাকস্থলীতে রাসায়নিক পরিপাক হয় দেখছো না? শর্করা পরিপাক হয় পাকস্থলীতে? রাসায়নিক না। পরিপাক হয় না। তারপর হচ্ছে লিপিড কি পরিপাক হয়? না। বাট একটা লিপিড পরিপাক হয়, সেটা কি? ওই যে গ্যাস্ট্রিক লাইপেজ। বলছিলাম না ব্যতিক্রম। আর হচ্ছে আমার আমিষ তো হয়। এগুলো তো সব পড়াই ফেলছি আমি, এগুলো পড়াইছি না? জি। শেষ। তার মানে তোমাদের পড়াগুলো অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো পাকস্থলীতে কি ক্ষরণ হয় বলো তো? HCl, এটা তো তোমরা জানো। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটা সবাই জানে, বাচ্চা কাচ্চাও জানে। এই HCl-টা কি করে এই বলো? কোন একটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য অ্যাসিড এনাফ না? অবশ্যই। অ্যাসিড গুলো আমার কি করতে পারে? ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া মনে করো খাবার যেগুলো খাই, ঠিক আছে, এগুলোকে আমার ধ্বংস করে দিতে পারে, তাহলে HCl কি হয়? অধিকাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। এরপরে দেখো এখানে একটা সুন্দর কথা আছে, পাকস্থলীতে মসৃণ পেশি 3টি স্তর গঠিত। তোমাদেরকে এখন আমি আরেকটা পেজে নিয়ে যাই, এটা হচ্ছে পড়ানোর সিস্টেম আর কি আমার। ঠিক আছে, তোমাদেরই কাজে লাগবে। এই যে দেখো এখানে পাকস্থলী, পাকস্থলীর প্রাচীর কয়টা? 5টা। মানে পাকস্থলীর টোটাল প্রাচীর কয়টা? এরকম করে করে এখানে, যদিও বুঝবা না, জাস্ট মুখস্থ করো, বাইরে থেকে সবার বাইরে, এখানে তুমি দেখতে পারো ছবি। এদিকে আমি যাইলাম না।
পাকস্থলীতে টোটাল হচ্ছে প্রাচীর হচ্ছে 5টা, মানে 5 লেয়ারে হচ্ছে পাকস্থলীটা তৈরি হয়েছে। সবার বাইরেটাকে বলা হয় সেরোসা, এরপরে ভিতরে পেশিস্তর, এরপরে সাবমিউকাসা, মাসকুলারিস মিউকোসা, মিউকোসা। এই যে পেশিস্তর যেটা আছে, এই পেশিস্তরের মধ্যে আবার 3 ভাগে ভাগ করছে। 3টা পেশিস্তর থাকে, ঠিক আছে? পেশিস্তর কয়টা থাকে? 3টা। 3 ধরনের পেশি নিয়ে আমার হচ্ছে পেশিস্তরটা তৈরি, ঠিক আছে? বুঝতে পারছি? দেখো আমি একটু আবার বলি, বুঝেন নাই মনে হয়, এই পার্টটাকে বুঝছেন? পাকস্থলীর প্রাচীর কয়টা, পাকস্থলীর দেয়াল কয়টা বলো? পাকস্থলীর দেয়াল কয়টা? 5টা। 1 2 3 4 5 এরকম করে 5টা প্রাচীর থাকে। কি কি? সবার বাইরেরটাকে বলা হয় সেরোসা, মাঝখানটাকে বলা হয় হচ্ছে পেশিস্তর, এরপরে হচ্ছে সাবমিউকোসা, মাসকুলারিস মিউকোসা, মিউকোসা। তার মানে সবার ভিতরে যে লেয়ারটা থাকে এটাকে বলি আমরা কি? মিউকোসা, ঠিক আছে? এর মধ্যে পেশিস্তর যেটা আছে, এই পেশির মধ্যে 3 ধরনের পেশি থাকে। কয় ধরনের পেশি থাকে? 3 ধরনের পেশি থাকে, বা পেশির 3টে স্তর থাকে। বুঝতে পারছি এবার? জি। এবার বুঝতে পারছি। আচ্ছা বলো, পাকস্থলীকে তুমি চাইলেই নাড়াতে পারবা বা হচ্ছে না। সংকোচন প্রসরণ করাতে পারবা না? তাহলে এই পেশিগুলো কি ঐচ্ছিক হবে নাকি অনৈচ্ছিক হবে? অনিচ্ছিক। অনৈচ্ছিক পেশি হবে, শেষ। এই তো বুঝতেছেন, ঠিক আছে? তাহলে আমার এখানে দেখেন ভালো মতো, আহ মসৃণ পেশি, মসৃণ পেশি মানে কি? ওই যে তোমরা পড়ছো যেগুলো হচ্ছে ইয়া কি বলে, অনৈচ্ছিক পেশি, ওগুলোকে আমরা বলি মসৃণ পেশি, ঠিক আছে? এই মসৃণ পেশির কয়টা লেয়ার থাকে? 3টে স্তর থাকে। এখন দেখো 3টে স্তর কি কি থাকে, এগুলো তোমাদেরকে একটু ভাইয়া পড়াই দিই। এই 3টে স্তরের মধ্যে সবার ফার্স্টে হচ্ছে একটা বৃত্তাকার পেশি। আচ্ছা এখানে মনে হয় ছিল, তাই না? এখানে ছিল, তোমরা হচ্ছে এখানেই টোকাই নেবা বা হচ্ছে এখানে লিখে নেবা। এই যে এই জায়গায় আছে, একটা সেকেন্ড, এই জায়গায় আছে, দেখো ভালো মতো। মানে কি কি আছে দেখো, অনুদৈর্ঘ্য পেশি, অনুদৈর্ঘ্য পেশি, বৃত্তাকার পেশি, আরেকটা লিখে রাখো যে হচ্ছে স্পাইরাল, বা হচ্ছে স্পাইরাল, এটাকে বলা হয় স্পাইরাল পেশি, স্পাইরাল, ঠিক আছে? স্পাইরাল এরকম 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 করে থাকে, মানে হচ্ছে এরকম কি বলে এটা, সর্পিলাকার ভাবে থাকে স্পাইরাল পেশি, ঠিক আছে? এভাবে থাকে, মানে ডিফারেন্ট অনুদৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বরাবর, বৃত্তাকার মানে এরকম, আর স্পাইরাল মানে একটু এভাবে হয়ে থাকে। আচ্ছা চার্জও প্রায় শেষ হয়ে আসছে। আচ্ছা সমস্যা না, একটু পরে নিই আমরা, আর একটু পরে নিই। আচ্ছা গেল। তাহলে আমরা বুঝলাম যে পাকস্থলীতে পেশির স্তর কয়টা থাকে? পেশির স্তর থাকে 3টা, কিন্তু পাকস্থলীর প্রাচীর কয়টা? পাকস্থলীর প্রাচীর কয়টা স্যার বলেন? পাকস্থলীর প্রাচীর হচ্ছে 5টা। কয়টা? 5টা। 5টা, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন, শেষ। গেল। এরপরে আসেন, এই প্যানটা নিয়ে দেখা শুরু শুরু করি, যে পেশিস্তরগুলো বিভিন্ন, মানে বিভিন্ন, মানে বৃত্তাকার পেশি এভাবে ঘুরাবে, অনুদৈর্ঘ্য পেশি এভাবে চাপ দেবে, আর সর্পিলাকার পেশিটা অ্যাঙ্গুলার ভাবে হচ্ছে আমার গুণ করবে, চাপাচাপি করবে। জিনিসটা কি বুঝতে পারছি? তার মানে 3 দিক থেকে এটা হচ্ছে 3 ভাবে হচ্ছে মোচড় দিবে, এবং যার কারণে কি হবে, খাবার যা যা ছিল সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? এবং হচ্ছে একটা পেস্টে পরিণত হবে। এই পেস্টটাকে আমরা বলি হচ্ছে কাইম। কি বলি স্যার? এই পেস্টটাকে আমরা কি বলি? কাইম বা হচ্ছে মন্ড, ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো গ্যাস্ট্রিক জুস, এই এইচসিএল যেটা আছে বলো, পাকস্থলীতে যে এনজাইমটা থাকে ওটার নাম কি? পরিপাককারী এনজাইমগুলোর নাম কি? মেইন এনজাইম কি পাকস্থলীতে? মেইন রাসায়নিক পরিপাককারী, প্রোটিন পরিপাককারী এনজাইমটার নাম কি? পেপসিন না? পেপসিন না? এই পেপসিনটা একটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। নিষ্ক্রিয় অবস্থায় মানে কি জানো? বলো, কোনো কিছু নামের শেষে যদি জেন থাকে এটা কি নিষ্ক্রিয় না? আমরা পড়ছিলাম ফাইব্রিনোজেন, ঠিক আছে? পেপসিনোজেন, এই পেপসিনোজেনটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যখন এইচসিএল পরে এটাতে, তখন পেপসিনোজেনটা পেপসিনে রূপান্তর হয়, এই পেপসিনটা গিয়ে খাদ্য পরিপাক করে। এই যে দেখেন, ঠিক আছে? এই যে পেপসিনোজেনটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এটার মধ্যে যখন এইচসিএল পরে তখন এটা সক্রিয় পেপসিনে পরিণত হয়। আর পেপসিনে পরিণত হলে কি করবে? ওই যে দেখছিলাম আমরা লাস্ট ক্লাসে, প্রোটিওস, পেপটন ইত্যাদি ইত্যাদি দিয়ে তৈরি হয়। এগুলো আমরা সব পড়ে ফেলছি, এগুলো আমরা সব পড়ে ফেলছি, ঠিক আছে? ওকে, ভালো মতো পড়ছি, শেষ। গেল। এখন দেখেন ভালো মতো, একটু ভালো মতো দেখেন, যেটা বলতেছিলাম, বডি থেকে বিভিন্ন জিনিস, এই যে এইচসিএলটা, আবার এইচসিএলটা বের হবে কেন? এইচসিএলটা বের হওয়ার জন্য একটা হরমোন দেয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। আপাতত যতটুকু জেনে রাখি, ঠিক আছে? এই হরমোন নিয়ে আমরা বিস্তারিত পড়বো পরে। হ্যালো, এটাকে কি বলি? জি। আমার কথা দেখা যাচ্ছে? না, আচ্ছা দেখা যাচ্ছে। একটা সেকেন্ড, স্ক্রিন নড়তেছে না কেন? আচ্ছা ঠিক আছে, এখন নড়তেছে। ওকে, এটাকে বলি হচ্ছে গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিনটার কাজ কি? এই এইচসিএলটাকে কোষ থেকে বের করা। বুঝতে পারছি? এই এইচসিএলটাকে কোষ থেকে বের করবে কি? আমার গ্যাস্ট্রিন নামের হরমোন। এইচসিএলটা গিয়ে কি করবে? আমার পেপসিনোজেনটাকে পেপসিনে রূপান্তর করবে। এই পেপসিনটা তখন হচ্ছে এর অ্যাক্টিভিটি শো করতে পারবে। এই হচ্ছে পাকস্থলীর কথাবার্তা। জিনিসটা বুঝছেন? আচ্ছা বলো তো, পাকস্থলীর একটা জিনিস সবসময় মাথায় রাখবা। বলো, মাছ মাংসে কি থাকে? শর্করা নাকি আমিষ নাকি স্নেহ?
স্নেহবাদ মানে শর্করা থাকে নাকি হচ্ছে আমিষ থাকে, এটা বলো। মাছ মাংসে, হ্যালো, মাছ মাংসে কি থাকে, শর্করা নাকি আমিষ? আমিষ। আমিষ থাকে, ঠিক আছে। সবসময় মাথায় রাখবা আমাদের বডি কি দিয়ে তৈরি হয়েছে, প্রোটিন দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। বডি বিল্ডাররা যে জিম টিম করে এগুলো কিসের জন্য, কি দিয়ে কি দিয়ে করে, যে বেশি বেশি প্রোটিন খাইয়ে খাইয়ে করে, ঠিক আছে। ওকে, মাথায় রাখবেন। এই যে প্রোটিনটা, আমার বডিটাও তো বা পাকস্থলীটা তো প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। এখন আমার তো প্রোটিন পরিপাককারী এনজাইম আছে কে, পেপসিন। ওইটা ওইটা চাইলেই পারতো না যে পাকস্থলীর যে ইয়াটা আছে, এখানে যে প্রোটিন গুলো আছে এগুলোকে ভেঙে নষ্ট করে, এগুলো উচ্ছেদ করে একদম এগুলোকে পরিপাক করে ফেলতে চাইলেই পারতো। কেন পারে না? সবার ফার্স্ট কারণ এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কখন কি অবস্থায় থাকে? পেপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যখন পেটে খাবার পরে তখনই আমার এইচসিএল গুলো বের হয়। তখন এইচসিএল গুলো বের হয়, ওই এইচসিএলটা গিয়ে কাকে অ্যাক্টিভেট করে? পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে। খাবার না পড়লে এইচসিএল বের হয় না। জিনিসটা কি বুঝছেন? ফার্স্ট অফ অল এটা একটা কারণ। সেকেন্ড কারণ কি জানো? এই যে তোমার সবার ভিতরের স্তরটার নাম কি? পাকস্থলীর সবার ভিতরের স্তরটা আমি একটু আগে ওই প্র্যাকটিক্যালের পার্ট থেকে দেখাইছিলাম। সবার ভিতরের পার্টটার নাম হচ্ছে মিউকোসা। মিউকোসা মানে কি? ওই যে সর্দি কাশি হলে একটা কফ বের হয় না, এই কফটাকে আমরা কি বলি? মিউকোসা বা মিউকাস, ঠিক আছে। আচ্ছা, চার্জ প্রায় শেষ হয়ে আসে, একটা সেকেন্ড। আচ্ছা, একটু পড়াই দিই এটা। এই যে পুরো মিউকাস স্তর থাকে, মিউকাসটা কি করে আমার হচ্ছে এখানে যে হচ্ছে সেলগুলো আছে, এই সেলগুলোকে হচ্ছে বিভিন্ন ওই যে তোমার এইচসিএল বলো বা হচ্ছে পেপসিনোজেন বলো, এগুলোর আক্রমণ থেকে ঠেকায়, ঠিক আছে। এরপরে আসেন যে হচ্ছে এই যে বললাম এটা যে পেপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এটাকে হচ্ছে এইচসিএল ইয়া করে হচ্ছে আমার অ্যাক্টিভেটেড করে। এরপরে বললে ওই যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এখানে যে পাকস্থলীর যে কোষগুলো থাকে, তোমাকে একটু দেখাই, এই পাকস্থলীর যে কোষগুলো থাকে এরা হচ্ছে একটা একটার সাথে খুব দৃঢ়ভাবে থাকে, যার কারণে এখানের মধ্যে কোনো ধরনের আলসার বা কোনো কিছু তৈরি হওয়ার পসিবিলিটি থাকে না। আলসার কিভাবে তৈরি হয় এটা পরে বলবো, সমস্যা নেই। এরপর দেখো যে এপিথেলিয়াম গুলো কতদিন বাঁচে? 3 থেকে 6 দিন বাঁচে, এরপর হচ্ছে নতুন নতুন তৈরি হয়ে যায়। আচ্ছা বলো, এই যে 3 থেকে 6 দিন বাঁচে, এরপর যে সেলগুলো যে মেরে ফেলতেছে, বডি যে সেলগুলোকে মেরে ফেলতেছে, এই প্রক্রিয়াকে তুমি কি বলবা? অ্যাপোপ্টোসিস বলবা নাকি নেক্রোসিস বলবা? স্যার, এই যে বডি যে সেলগুলোকে নিজে নিজে মেরে ফেলতেছে এটাকে কি বলবা? তুমি অ্যাপোপ্টোসিস বলবা নাকি নেক্রোসিস বলবা? দেখো ভালো মতো, একটু বুঝাই। আমার পাকস্থলীর ভিতরে যে হচ্ছে সেলগুলো আছে, এগুলো কয়দিন বাঁচে? 3 থেকে 6 দিন। এরপরে এইগুলো তো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। বডি নষ্ট করে ফেলতেছে নাকি হচ্ছে আমার খাবার টাবার এগুলো নষ্ট করে ফেলতেছে? বডি নিজে থেকে নষ্ট করে ফেলতেছে। কারণ কি? খাবারের সাথে অনেক বিষ টিস অনেক কিছু আসতে পারে যেগুলো দিয়ে